আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে এখন চরম উত্তেজনা বিরাজ করতেছে কোটা সংস্কার, কোটা বিরোধী আন্দোলন নিয়ে। আমি আসলে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে না হলেও কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। কোটা বিরোধী হচ্ছে টোটালি কোটা বাতিল, আর কোটা সংস্কার হচ্ছে এটাকে কিছুটা রদবদল করা, এটা পার্সেন্টেজ রদবদল করা। কারণ হচ্ছে যে বছরের পর বছর এভাবে আমাদের দেশে শিক্ষিত মেধাবী যুবক ছেলেপেলেরা বেকার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে কোটার কারণে, তার কারণেই এসব শিক্ষিত ছেলেপেলেরা বেকার হয়ে যাচ্ছে। 30% লোকজনকে দেখানো হয়েছে, 30% লোক কোটার কারণে, মুক্তিযোদ্ধা কোটায় হচ্ছে 30% সুযোগ পাচ্ছে প্রতি বছর জবের, বিসিএসে, সব সেক্টরে ভর্তি, সব কিছুতে 30% সুযোগ সুবিধা পাচ্ছে শুধু মুক্তিযোদ্ধার কারণে। তাদের নাতিপুতিদের বাচ্চা, তাদের সমস্ত ওয়ারিশরা বা রোটেশনে 30% সুযোগ সুবিধা পাচ্ছে। তারপরে পাহাড়ি সুযোগ সুবিধা আছে এখানে, একটা পার্সেন্টেজ পাহাড়ি সুযোগ সুবিধা আছে। তারপর প্রতিবন্ধীদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। সব মিলিয়ে দেখা গেছে আমাদের দেশে যে দিনের পর দিন বেকার হার বেড়ে যাচ্ছে এবং আমাদের দেশের মেধাবী শূন্য হয়ে যাচ্ছে, বিভিন্ন সেক্টরগুলো মেধা শূন্য হয়ে যাচ্ছে। এ কারণে কোটার কারণ, আমি এই কারণে কোটা বিরোধী আন্দোলনের সাথে একমত, কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত। কারণ এই কোটার কারণে মেধাবীরা হারিয়ে যাচ্ছে, আর অযোগ্য কুযোগ্যরা বিভিন্ন স্থান দখল করে আছে। আমি হাফেজ বলে আমার সন্তান যে খুব ভালো তা তো না। এখন যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা সেই সুবিধা পেতে পারে, কিন্তু তাদের নাতিপুতি, তার পরের জেনারেশন, পরের জেনারেশন 30% হারে এইভাবে সুযোগ সুবিধা পাবে। ইউনিভার্সিটি হোক, স্কুল কলেজ হোক, ভর্তির ক্ষেত্রে সুবিধা পাবে, প্রতিটা ক্ষেত্রে সুবিধা পাবে। তাদেরকে তো গভর্নমেন্ট এমনি সুযোগ সুবিধা দিচ্ছেই, আমাদের রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ সুবিধা তারা পাচ্ছেই। তারা আহ, তারা হচ্ছে ঘর বাড়ি পাইতেছে, ভালো একটা টাকা পাইতেছে, তারা সব কিছু পাচ্ছে। তাহলে সেখানে কিসের জন্য তাদেরকে আবার ভর্তির ক্ষেত্রে এই সুবিধা দিবে, তাদেরকে চাকরি ক্ষেত্রে সুবিধা দিবে, বিসিএস এর ক্ষেত্রে সুবিধা দিবে, সব ক্ষেত্রে? তাহলে মেধাবীরা তো দেশ থেকে দিনের পর দিন মেধা শূন্য হয়ে যাচ্ছে। কারণ দেশে এখন চোর বাটপার, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টরে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রতিটা ডিপার্টমেন্টে চোর বাটপারের দেশ হয়ে গেছে বাংলাদেশটা। এখন চোর বাটপাড়ের রাজ্য হয়ে গেছে, লুটার, সন্ত্রাস এবং লাঠিয়াল বাহিনীর রাজ্য হয়ে গেছে। মানে এখন গতকালকে আমি যে সহিংসতা দেখেছি, যে একটা কতটা বর্বর, কতটা বর্বর মানে সমাজ হলে, কতটা বর্বর দেশের পরিস্থিতি হলে, কতটা আম, কতটা অধঃপতন হলে, দেশের পরিস্থিতি কতটা অধঃপতন হলে এই যে ছাত্র সমাজের উপর এভাবে আহ, মানে নিপীড়ন নির্যাতন চলতে পারে। একটা হেলমেট বাহিনী এবং ক্রিকেটার বাহিনী এবং লাঠিয়াল বাহিনী, এটাকে লাঠিয়াল বাহিনী বলা যায়। তারা এই যে ছাত্র সমাজের উপর গতকালকে যে রক্তাক্ত করেছে ছাত্র সমাজকে, এবং ছাত্র সমাজের উপর যে দমন নিপীড়ন করেছে এবং তাদেরকে যেভাবে মারপিট করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে এবং হসপিটালাইজ করেছে। হসপিটালে কালকে রক্তের জন্য হাহাকার ছিল, বিভিন্ন হসপিটাল থেকে রক্ত চেয়েছি স্টুডেন্টদের জন্য। তো এই যে আমরা কতটা বর্বর সমাজে চলে গেলে, কতটা বর্বরতার মধ্যে চলে গেলে ছাত্র সমাজের উপর, যেই ছাত্র সমাজ 1952 সালে ভাষা আন্দোলনের সময় যেই ছাত্র সমাজ রাষ্ট্রের জন্য ভূমিকা রেখেছে, 1952 সালে ভাষা আন্দোলনের সময় যেই ছাত্র সমাজ ভূমিকা রেখেছে, 1971 সালে দেশ স্বাধীনতার সময় যেই ছাত্র সমাজ ভূমিকা রেখেছে, যে বুদ্ধিজীবীরা ভূমিকা, আজকে সেই বুদ্ধিজীবীরা তো আজকে বিলুপ্তির পথে। বুদ্ধিজীবী বলতে এখন আর নেই, আর ছাত্র সমাজ বলতে এখন ছাত্র সমাজ তো, যে ছাত্র সমাজকে মানে যেভাবে নিপীড়ন নির্যাতন চলতেছে ছাত্র সমাজের উপরে, এই ছাত্র সমাজরাই কিন্তু 52 সালে ভাষা আন্দোলন করেছে এই রাষ্ট্রভাষা বাংলা করার জন্য। আজকে এই ছাত্র সমাজকে যেভাবে পঙ্গু করে দিচ্ছে, যেভাবে ছাত্র সমাজকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে ছাত্র সমাজকে বাক বাক শক্তিহীন করে দিচ্ছে, তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে যাচ্ছে, আহ, তারা যেন তাদের ফ্রিডম অফ স্পিচ যে জিনিসটা, তারা কথা বলার যে স্বাধীনতা, এই জিনিসটা কেড়ে নিয়ে যাচ্ছে তাদেরকে লাঠি পিটার মাধ্যমে এবং তাদেরকে হেলমেট বাহিনী দ্বারা। এই হেলমেট বাহিনী বর্তমান ক্ষমতাসীন দলের এই হেলমেট বাহিনী
খুবই ভয়ঙ্কর। এই হেলমেট বাহিনী লীগ হচ্ছে যে বর্তমান ক্ষমতাসীন দলের একটা লাঠিয়াল বাহিনী। এই লাঠিয়াল বাহিনী দ্বারা দমন নিপীড়ন ছাত্র সমাজের উপর যেভাবে চলতেছে, এভাবে চলতে দিতে পারা যায় না, এভাবে চলতে পারে না। বাংলার জনগণ এখন রুখে দাঁড়ানো উচিত, সাধারণ জনগণ সবাই রাস্তায় নেমে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তাছাড়া দিনের পর দিন এই যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় যে ছাত্র সমাজ দেশের জন্য অবদান রেখেছে, একটা রাষ্ট্রভাষা বাংলার জন্য যে অবদান রেখেছে, এই ছাত্র সমাজ মুখ বন্ধ করে ফেলবে। এই ছাত্র সমাজ আর কথা বলতে শিখবে না যদি বাংলার মানুষ যদি এটা নিয়ে প্রতিবাদ না করে। যেভাবে তাদের উপর অত্যাচার নিপীড়ন চলেছে, আর প্রতিটা সেক্টরে যেভাবে এখন গুন্ডা বাহিনী নিয়োগ পাচ্ছে, যেভাবে এখন লাঠিয়াল বাহিনীরা নিয়োগ পাচ্ছে। এই যে পুলিশ বাহিনীর মধ্যে তো গত 15 বছরে প্রচুর লাঠিয়াল বাহিনী নিয়োগ পেয়েছে। এই যে ডিসি বিপ্লব বলেন, এই যে হারুন বলেন, এই বলেন সেই বলেন, এরা তো সব লাঠিয়াল বাহিনী। এরা নিয়োগ পেয়ে এরা এখন বিভিন্ন এখন মানে প্রতি বছর হিসাবে তারা প্রমোশন পায়। তাদের প্রমোশনের মানে রেশিওটা এতটা এতটা মানে দ্রুত, যে এত দ্রুত তারা প্রমোশন পাচ্ছে, কারণ তারা হচ্ছে লাঠিয়াল বাহিনী। একসময় তারা ইউনিভার্সিটিতে লাঠিয়ালগিরি করেছে, লিড করে। এখন তারা পুলিশ ডিপার্টমেন্টে এসে লাঠিয়াল বাহিনীর কাজ পরিচালিত করতেছে। তাদের দ্বারাই তারাই এইসব হেলমেট বাহিনীদের যোগানদাতা, এবং তারাই এই মানে এইসব হেলমেট বাহিনীদের পৃষ্ঠপোষকতায় আছে। তো বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের যে কুরুচিপূর্ণ বক্তব্য, তিনি যে বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতি, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তাহলে বাংলাদেশের যত স্টুডেন্টরা আছে, যত ছাত্র সমাজ আছে বা সাধারণ সমাজ আছে, সাধারণ জনগণ আছে, তাহলে কি যারা শুধু 30% কোটাতে, মুক্তিযোদ্ধা কোটাতে জব পাইতেছে তারাই শুধু মুক্তিযোদ্ধা, বাকি সবাই কি রাজাকার? ওনার কথার মিনিং কি তিনি এটাই বুঝাইছেন যে এই 30% কোটায় যারা চাকরি পাচ্ছে, 30% কোটায় যারা মুক্তিযোদ্ধা কোটায় যারা চাকরি পাইতেছে, যারা বিসিএসে টিকতেছে, যারা পড়াশোনার মানে অ্যাডমিশনে সুবিধা নিচ্ছে, তারাই শুধু মুক্তিযোদ্ধা। আর এই 30%-এর বাহিরে যারা মেধাবী হোক বা অন্য কিছু হোক, যত ছাত্র সমাজ আছে, যত সাধারণ সমাজ আছে, সবাই হচ্ছে রাজাকার। উনি কিন্তু এই কথাই ওনার কথাতে স্পষ্ট উনি বুঝিয়ে দিয়েছেন। তো এগুলার বিরুদ্ধে কথা বলা উচিত। যদি অন্যায়ের বিপক্ষে কেউ কথা বলে, অন্যায়ের বিপক্ষে মানুষ মুখ খুলতে গেলেই সে হয়ে যায় রাজাকার, সে হয়ে যায় পাক বাহিনী, সে হয়ে যায় আলবদর, সে হয়ে যায় রাষ্ট্রদ্রোহী, সে হয়ে যায় দেশদ্রোহী। শুধু জনগণের ভোট কেড়ে যারা নিয়ে যায় তারা হচ্ছে দেশপ্রেমিক, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। যারা জনগণের ভোট কেড়ে নিয়ে যায়, জনগণেরকে ভোট থেকে বঞ্চিত করে, যারা ভোট ছাড়া ক্ষমতায় থাকে, তারা হচ্ছে দেশপ্রেমিক, তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, তারাই সব কিছু। তো যাই হোক, আসলে বলতে গেলে অনেক কথা, এগুলো বলতে গেলে নিজের পরিবারের উপরে ঝক্কি ঝামেলা চলে আসে। কিন্তু ছাত্র সমাজের উপর গতকালকে যে নির্যাতন নিপীড়ন চলেছে প্রশাসনের পক্ষ থেকে এবং লাঠিয়াল বাহিনীর পক্ষ থেকে, হেলমেট লীগ, লাঠিয়াল লীগ, এদের দ্বারা যে নির্যাতন নিপীড়ন চলছে ছাত্র সমাজের উপরে, বিশেষ করে আমাদের নারী ছাত্রীদের উপরে, মেয়ে ছাত্রীদের উপরে, আসলে বিশেষ করার কিছু নেই, ছেলে মেয়ে সবার উপরে যে নির্যাতন নিপীড়ন চলেছে, এটাতে আমরা অত্যন্ত মর্মান্তিকভাবে আহত। আমরা খুবই আহত, আমরা মানে মর্মাহত। বিষয়টা নিয়ে আমরা খুবই মর্মাহত। সারা পৃথিবীতে কোথাও এই বর্বরতার কোনো যুদ্ধের দেশগুলোতেও এই বর্বরতা পাওয়া যাবে না। যেগুলো যুদ্ধের দেশ, সেসব দেশে বর্বরতা পাওয়া যাবে না, এই বর্বরতা দেখা যাবে না। যেই বর্বরতা আমরা দেখতে পেয়েছি আমাদের ছাত্র সমাজের উপরে, আমাদের বোনদের উপরে, ভাইদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, যে রক্তাক্ত করা হয়েছে, তাদের যে রক্তক্ষরণ করা হয়েছে, যুদ্ধের দেশে অন্য দেশের লোকের সাথে যখন যুদ্ধ হয় সেই অবস্থাতেও এই যুদ্ধের দেশের লোকদের উপরে অত্যাচার নিপীড়ন চলে না, এভাবে রক্তাক্ত হয় না। যেভাবে হেলমেট লীগ এবং লাঠিয়াল লীগ, প্রশাসন লীগ মিলে যা করেছে, তো এটা অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। তবে সাধারণ জনগণ এখন যদি রাস্তায় নেমে না আসে, সাধারণ ছাত্র সমাজের পাশে না দাঁড়ায়, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়ায়, তাহলে
আমাদের ছাত্র সমাজ বাকরুদ্ধ হয়ে যাবে, আমাদের ছাত্র সমাজ কথা বন্ধ করে ফেলবে, এরা কথা বলতে শিখবে না, এরা কোনো প্রতিবাদ করতে শিখবে না। 1952 সালে ভাষা আন্দোলনের মতো পরিস্থিতি কখনো তৈরি হলে তারা আর কথা বলবে না, তারা রাস্তায় নামবে না। তাই তাদেরকে সাহস যোগানোর জন্য সাধারণ জনগণের এখনই রাস্তায় নামার সঠিক সময়। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই এই সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য করেন, তাদেরকে কথা বলার জন্য সাহস যোগান, তাদেরকে কথা বলার জন্য তাদেরকে সহযোগিতা করেন এবং এটার জন্য যা কিছু প্রয়োজন আপনারা তাই করবেন। এই বলে আজকে আমি আমার এখানে লাইভটা শেষ করলাম। আমি আছি মার্কেটের ভিতরে, এখানে আসছি একটু প্রয়োজনে, আসলে ক্লাসে আসলে এই জায়গাটাতে আসি, একটু ভালো লাগে, অনেক লোকজন থাকে, আনাগোনা থাকে, সেজন্য। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।